এখানে আমরা চলমান ঘটনার নানা তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আজকের বিষয় রোহিঙ্গা সংকট, স্পষ্ট নয় সরকারের পদক্ষেপ। এ বিষয়ে আলোচনার জন্য নিশ্চিত আছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আমরা আলোচনায় যাব, তার আগে দুটি কথা বলি আপনাকে। রোহিঙ্গা সংকট অবশ্যই একটা সংকট। আমাদের সংকট অনেক আছে, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট। সেটা যেহেতু আলোচনা করব না, তারপরে বলছি এর সাথে আমাদের এই রোহিঙ্গা সংকট একটা বিশাল ব্যাপার। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশ আশ্রয় নিছে। প্রশ্ন হচ্ছে এই সংকটের সমাধান কোথায়? রোহিঙ্গা কি নিরাপদে মিয়ানমারে ফিরতে পারবে, এই প্রশ্ন, নাকি সংকট আরও দীর্ঘ হবে? বাংলাদেশ বারবার বলছে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াই স্থায়ী সমাধান। জাতিসংঘ বাংলাদেশের দ্রুত স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের উপর জোর দিচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি খুবই কঠিন। এই সব কিছু বিবেচনায় নিয়ে যদি আমরা আলোচনায় যাই, আলটিমেটলি তো আমরা একটা সমাধান চাই বা সমাধান হওয়া উচিত। সেক্ষেত্রে যদি আমি আপনাকে প্রথমে প্রশ্ন করি, রোহিঙ্গা সংকটটাকে আপনি কোন লেভেল, কোন ধরনের সংকট দেখছেন এবং এটা কোন পর্যায়ে আছে এখন বলে মনে করেন? ধন্যবাদ রাজ্জাকি ভাই, সবসময় আপনার সাথে টকশো করি। আজকে আপনি ওপারে, আমি এপারে, খুব ভালো লাগছে। রোহিঙ্গা, আপনি তো সংকটের কথা বললেন, যেটা অনেক সংকট আছে এখন, এমন একটা পর্যায়ে হয়েছে সংকটই আর সংকট। তো রোহিঙ্গা সংকটটা হলো এই সবগুলো সংকটের মধ্যে সবচেয়ে কঠিনতম সংকট। কারণ কি, আপনি গ্যাস ক্রাইসিস, ফুয়েল ক্রাইসিস, এটা আমাদের অভ্যন্তরীণ ক্রাইসিস। এগুলো আমরা ধীরে ধীরে সমাধান করব। এটা আমাদের অভ্যন্তরীণ ডিসিশনের উপর ডিপেন্ড করে। আমাদের সরকার কিভাবে আপনার জ্বালানি তেল আমদানি করবে, অথবা নতুন এক্সট্রাকশন করবে সেগুলোর উপরে, অথবা আপনি যদি বলেন চাকরি, অথবা যেটাই বলেন, এগুলো অভ্যন্তরীণ। বাট রোহিঙ্গা সংকটটা কিন্তু শুধু অভ্যন্তরীণ না, এটা আমাদের হাতে। বরং আমরা সবচেয়ে বড় শরণার্থী শিবির পালছি এই মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে। আমরা একটা ডেভেলপিং কান্ট্রি হয়ে, তৃতীয় বিশ্বের একটা দেশ হয়ে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির আমাদের দেশের মধ্যে কন্টেইন করছি। কিন্তু আমাদের এই শরণার্থী শিবির, ওরা কিভাবে রিপ্যাট্রিয়েশন যেটাকে বলে আর কি, এটা কিভাবে হবে, এই ডিসিশনটা আমাদের হাতে সবচেয়ে কম। এই ডিসিশন মেকিংয়ের পার্ট মেবি 10%। এটার অ্যাকচুয়ালি এই ডিসিশনটা যারা নিতে পারে এবং যাদের উদ্যোগে এটা আসলে হতে পারে, যদিও কখনো হয়, সেটা হলো চায়না, ইন্ডিয়া এবং ইউএন এবং আপনার ইউএস। তো এখন ধরেন আপনার বাসায় ডাকাত পড়েছে, আপনি খুব করে চাচ্ছেন এই ডাকাতরা আবার এসে আবার বসেও আছে, এরা বের হোক। এখন আপনি চাচ্ছেন বের হোক, এখন আপনার প্রতিবেশী তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে, তো সে কেন চাবে এরা বের হোক? তো সেই জন্য ইন্ডিয়া অথবা চায়না অথবা ইউএস এর এটা মাথা ব্যথা না। বরং এখন যেটা হয়েছে, রিসেন্টলি আপনি যদি দেখে থাকেন, রোহিঙ্গা শিবির থেকে রোহিঙ্গারা দে বিকেম পলিটিসাইজড। ওখান থেকে বলা হয়েছে রোহিঙ্গারা অস্ত্র হাতে নিতে জানে। সে এইটা যে শুধু শরণার্থী সমস্যা হয়ে আছে এখন আর তা না, এটা কিন্তু এখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে এমনি তো নিম্নগামী, তারপরে আইন শৃঙ্খলাতে আরেকটা বড় প্রবলেম হিসেবে থাকবে। বিশেষ করে আপনি যদি কক্সবাজারে বেড়াতে যান অথবা দেখতে যান, আমরা যতবারই কক্সবাজারে গিয়েছি, এটা কিন্তু আপনার ওইখানকার লোকাল যে মানুষ, তাদের সাথে কিন্তু রোহিঙ্গাদের একটা বড় ক্ল্যাশ আছে আমি দেখেছি লোকাল মানুষের সাথে। কারণ লোকাল মানুষরা তারা মনে করছে এই রোহিঙ্গাদের কারণে তাদের রিসোর্সেস তারা এনাফ পাচ্ছে না, অথবা বাজারে জিনিসপত্রের দাম বাড়তি, কারণ রোহিঙ্গা ক্যাম্পে আপনার যে ওরা তো হলো বসে বসে, মানে ওদের মানে কক্সবাজারের লোকালদের কথা, এরা তো বসে বসে বিদেশি সাহায্য খাচ্ছে, ওদের তো কোনো কাজ করতে হচ্ছে না, কিন্তু কাজ তো আমাদেরকে করতে হচ্ছে। কিন্তু এদের কারণে যে একটা বড় জনগোষ্ঠী আছে, বিদেশিরা আসা যাওয়া করে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি। আচ্ছা, আপনি ফাঁকে একটা কথা বললেন, বিদেশি সাহায্য তো অবশ্যই আন্তর্জাতিকভাবে এগুলো আসে এই ধরনের আশ্রয় দিলে, কিন্তু সেই সাহায্য কিন্তু এখন অনেক কমে আসছে। ইভেন যুক্তরাষ্ট্র কমাই দিছে।
তো যদি কমাইতে থাকে তাহলে আলটিমেটলি লোডটা পড়বে বাংলাদেশ সরকারের উপরে, এবং বাংলাদেশ সরকারই কতখানি লোড নিতে পারবে এক। আর দুই হচ্ছে এই যে অস্ত্র হাতে নিতে জানে বলছেন, তাতে তাদের সার্ভাইভালের প্রশ্নে তারা কি আরও বেশি সন্ত্রাসী টাইপের হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে? জি, আমি সেটাই দেখছি। মানে আমরা তো প্রথমত আমাদের যে সিএইচটি যেটাকে বলি, চিটাগং হিল ট্র্যাক্স এরিয়াতে, ওখানে যে সেপারেটিস্ট গ্রুপ যারা আছে তাদেরকেও কিন্তু নিয়ে আমাদের একটা মানে সভারেন্টি, সার্বভৌমত্বের একটা সমস্যা সবসময় বিরাজমান থাকে। শান্তি বাহিনীর সাথে আমাদের চুক্তি আছে, কিন্তু সমস্যা কিন্তু অন অ্যান্ড অফ হয় ওখানে। এই জন্য কিন্তু আমাদের পার্মানেন্ট মিলিটারি পোস্টিং আছে ওখানে। তো সেইখানে যদি ওই জায়গাতেই আপনার সিএইচটির পাশেই যখন কক্সবাজারে আপনি আরেকটা শরণার্থী শিবির থেকে যদি আরেকটা সেপারেটিস্ট মুভমেন্ট শুরু হয়, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে এটা কন্টেইন করার মতো শক্তি এখন কি আছে কিনা, এবং যেই প্রতিবেশী দেশ আমাদেরকে সকাল বিকাল চিকেন নেক কেটে দিবে বলে হুমকি দেয়, তারা কি এখানে মদত ইন্ধন দিচ্ছে কিনা সেটাও আমরা কিভাবে জানি, এবং সেটা কিভাবে কনফার্ম করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে? এটা কিন্তু আপনি যেটা বললেন সরকারের পদক্ষেপ ক্লিয়ার না, আমরা কিছুই জানি না আসলে কি করা হচ্ছে। যেটা আপনি বলেছেন খাদ্য সংকোচন করা হয়েছে, খাদ্য সহায়তা যেটা বেসিক সহায়তা $12 থেকে $8 করে নেওয়া হয়েছে এবছর, এবং টোটাল যে এইড দেওয়া হতো সেই এইড 26% 2026-এ 26% কমিয়ে আনা হয়েছে, 2025-এও একটা পার্সেন্টেজ কমিয়ে আনার পরে সেটারও আরও 26% 2026-এ কমিয়ে আনা হয়েছে। তো এভাবে যখন সংকোচন হবে তখন তো ইউএস এইড অথবা ইউএন এইডটা চলে যাবে, ওরা তো আর এখানে কিছু করবে না, কিন্তু তার মানুষটা কার কাছে থাকবে? বাংলাদেশ গভর্নমেন্টের কাছেই থাকবে। গভর্নমেন্ট তাহলে এদেরকে, আমাদের গভর্নমেন্ট তার নিজের জাতিকেই পালতে পারছে না এই মুহূর্তে, তাহলে এই 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গাদেরকে আপনি কিভাবে সরকার মানে খাদ্য সহায়তা দেবে? বিকজ আপনি একটা মানুষকে একটা জায়গায় বন্দি রেখে খাবার দাবার না দিয়ে তো রাখতে পারবেন না, আর যদি রাখতে হয়, যদি ওভাবে ফেলে রাখেন তাহলে তো অবশ্যই তারা এই লুটপাট, তখন আবার আন্তর্জাতিক একটা বিষয় আসবে, আন্তর্জাতিক বিষয় আসার আগে অরাজকতা শুরু হয়ে যাবে। তো এটা তো আমরা পার্শিয়ালি একদম যখন প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয় 2017-তে, তখন আমরা কিছুটা পার্শিয়ালি দেখেছি যে যখন আপনার কক্সবাজারের পার্ট ওদেরকে ওদের যে শিবির করা হয়েছিল সেখানে যে বানানো হয়েছিল ক্যাম্পের জন্য, তখন কিন্তু আপনার লোকালদের সাথে এটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। অনেক লোকালরা তাদের জায়গা জমি হারিয়েছে, এটা নিয়ে অনেক তাদের মধ্যে বিস্তর এই অখুশি ভাব আছে, এবং এখনো সেই ইয়াটা ওনারা লালন পালন করছে। তো আপনি একটা জায়গায় লোকাল এবং শরণার্থী দুইটা ক্যাম্প যখন একজন একজনকে শত্রু মনে করছে, সেখানের মধ্যে আরও খাদ্য এবং অন্যান্য সাহায্য কমিয়ে দিয়ে জিনিসটাকে তো আরো উস্কে দিচ্ছেন, তাহলে এইটার হোয়াট ইজ দ্য প্ল্যান ফর দিস? আমরা কিন্তু কোনো প্ল্যান দেখছি না। আমরা শুনছি যে চীনকে নিয়ে তারপরে আঙ্গাতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি এখন আঙ্গার চেয়ারম্যান হিসাবে গিয়েছে, তো উনি সেই হিসাবে ওনারা নাকি জোর দিবে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর, কিন্তু সেটা কি প্ল্যান এটা আমরা এখনো পর্যন্ত জানি না। আচ্ছা, আপনি সম্প্রতি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, জি, উনি একটা কথা বলছেন যে শেখ হাসিনা এই রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যাপারে একটা দ্বিপক্ষীয় চুক্তি করেছিল। দ্বিপক্ষীয় চুক্তি মানে ইনফ্যাক্ট মায়ানমার সরকার এবং বাংলাদেশের মধ্যে, এবং তিনি বলতে চাচ্ছেন যে এই প্রত্যাবাসনের দ্বিপাক্ষিক চুক্তিটাই 12টা বাজিয়ে গেছে। উনি বলতে চাচ্ছেন এখানে যে এর আগে যখন রোহিঙ্গা কিন্তু এর 78 সালেও কিছু আসছিল, 92 সালে 78 সালে কিছু, এবং তখন ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল। তার বক্তব্যটা হইল এই, তখন ওই দুই দেশ তার সাথে জাতিসংঘ ছিল, তো জাতিসংঘ থাকার কারণে ওইটা তখন তারপরে কিন্তু রোহিঙ্গা ওই পরিমাণ আসে নাই। পাশাপাশি অন্যরকম কথাও ছিল, এই যে আজকে যে কথাটা আপনি বললেন অস্ত্র তুলতে পারে, তখন তো বলা হয়েছিল তাদেরকে প্রয়োজনে ট্রেনিং দিয়ে ফেরত দেওয়া হবে, এ ধরনের কথা ছিল। সে কারণে হয়তো রোহিঙ্গা আসা অনেকটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আলটিমেটলি যারা আসছিল সেগুলো আর ফেরত যায় নাই। তো ত্রিপক্ষীয় চুক্তিতে ফেরত যায় নাই, হয়তো ত্রিপক্ষীয় চুক্তিতে সংখ্যা কম। তো এই যে কথাটা বলছেন আজকে যে সরকার ক্ষমতা, তার তো এই দায় চাপিয়ে কি উনি আমরা পার পেয়ে যাব? এই সরকার কি দায় চাপিয়ে দিয়েই তার দায়িত্ব খালাস করবেন যে 12টা বাজিয়ে দিয়ে গেছেন? এটা আমার মনে হয় যে এটা ক্ল্যারিফিকেশন দিতে পারেন যে ওনারা যখন ছিলেন ওনারা কোনো স্টেপ নেন নাই, কিন্তু সেটা বলার পরে যে তার কোনো দায়িত্ব নেই এটা তো ভুল। যে হামের ব্যাপারে যেভাবে ওনারা বলেছেন যে শেখ হাসিনা সরকার টিকা কিনে নেয় আর অন্তর্বর্তীকালীন সরকার এটার ব্যাপারে স্টেপ নেয় না, এই জন্য হামটা ছড়িয়ে গেছে, কিন্তু ছড়িয়ে যাওয়ার পরে কন্টেনমেন্ট প্ল্যান তো দেন নাই আমাদেরকে।
সিমিলারলি আপনি যদি রোহিঙ্গা ইস্যুতে আপনারা দ্বিপাক্ষিক চুক্তি করেছে, অসুবিধা নেই, কিন্তু রোহিঙ্গারা তো এখানে আমাদের এখানে আছে, ইউএন ইজ ইনভলভ, ইউএনকে তো আমরা বলতে পারি যে চলো আমরা এটা দ্যাট ইজ ইনভ্যালিড, এটা দিয়ে আসলে কাজ হচ্ছে না, আমরা কূটনৈতিক চ্যানেলে আবার নতুন করে ত্রিপাক্ষিক, অথবা যদি চার পক্ষ লাগে আরসাকেও যদি এটাকে ইনভলভ করতে হয়, আরসা ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর ইন ইট, তো আরসাকেও যদি ইনভলভ করতে হয়, বিকজ আরসা যদি না মানে তাহলে আপনি কি একটা শান্তিপূর্ণ প্রত্যাবাসন করতে পারবেন না, তো ওকেও যদি ইনভলভ করে আপনার চারটা পক্ষে চুক্তি করতে হয় তাহলে সেটাই করা উচিত। আমি আপনার কাছে আসবো। দর্শক ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে। আপনি একটু দেরি করছেন, হয়তো ট্রাফিক জ্যাম বা অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা খুব স্বাভাবিক আমাদের জন্য, দোষের কিছু না। তো আপনার কাছে যেহেতু আপনি আসছেন, আপনার কাছে একটা প্রশ্ন, যে রোহিঙ্গার উপর আমরা আজকে আলোচনা করছি। রোহিঙ্গা নিয়ে সরকারের নীতি, বর্তমান সরকারের নীতিটা অনেকটা অস্পষ্ট, ক্লিয়ার কিছু পাওয়া যাচ্ছে না আমাদের কাছে। পাশাপাশি এখনো কোনো পরিষ্কার রোড ম্যাপ নাই। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। প্রথমেই একটু অস্বাভাবিকতা বলি, আপনার সাথে অনেক দিন ধরে টেলিভিশনে টক শো করেছি, আমরা এক পাশে ছিলাম। আজকে প্রথম আপনি আমার উল্টা পাশে বসেছেন, তবে এটা এক ধরনের প্রাউড ফিল করছি। আশা করি আমরা যেভাবে আগেও কথা বলতাম এভাবেও দর্শককে বলার চেষ্টা করব। রোহিঙ্গা ইস্যুটাকে, এটা আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি নিজে জানা এবং বোঝার জন্য বেশ কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, গুড, নিজে পরিস্থিতিটা দেখার জন্য। এই ইস্যুটা আমরা বাধ্য হয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে এক ধরনের বড় রকমের প্রতারণা করেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের সীমান্তে, তাতে সীমান্ত না খুলে দেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু রোহিঙ্গা ইস্যুটাকে এক একজনে এক এক দৃষ্টিতে দেখেছে। তখনকার প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার বোন বলেছে যে বুবু 18 কোটি মানুষকে খাওয়াতে পারবে, আর এই কয়টা মানুষকে খাওয়াতে সাথে যুক্ত থাকে এক। এবং আমরা একটা পর্যায়ে গিয়ে সীমান্ত খুলে দিয়েছিলাম। কেবলমাত্র সেটা না, সেই সময়ের সরকার না, ওই সময়ের বিরোধী দলের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া তখন লন্ডনে ছিলেন, এবং তিনি একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন রোহিঙ্গাদেরকে মানবিক আশ্রয় দেওয়ার জন্য সীমান্ত খুলে দিতে হবে। আমরা অনেকেই এই কথাটা এখন বলি না, আমরা বলি যে ওই সময়ের সরকার নোবেল পুরস্কার পাওয়ার লোভে এটি করেছিল। আপনার মনে থাকার কথা, সেই সময়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা একটা হাইপ তুলেছিলাম যে প্রয়োজনে আরেকটা বিয়ে করব, ওই রোহিঙ্গার যে কিশোরীরা আসছে তাদেরকে বিয়ে করে ঘরে নিয়ে রাখবো, কারণ এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি আপনাকে বলি, আমি নিজে গেছি, খোঁজ নিয়েছি, আসলে কেউ বিয়ে করেনি। তারা ওই ক্যাম্পের মধ্যে অমানবিকভাবে মানবেতর জীবনযাপন করছে। শরীফ ভাইও করেনি, ভলান্টিয়ার করে নাই এই ব্যাপারে, ঠিক আছে? তো আমি ওটা বলিনি আর কি, বলেন নাই তাই সেফ। তবে আমি রোহিঙ্গা ইস্যুতে মোটামুটি জানা বোঝার চেষ্টা করেছি, এবং জানা বুঝে আমি কিছু লেখালেখির সাথেও যুক্ত হয়েছিলাম। আমার বেশ কিছু লেখা বেরিয়েছে, এবং আমার মনে আছে সর্বশেষ সমকালে একটা লেখা বেরিয়েছিল বছর 3 আগে, নাফ নদীর ওপারে আহারে, এই শিরোনামে। তো এর ভেতর থেকে আমি কতগুলো তথ্য এগুলো আনার চেষ্টা করেছি। এখন রোহিঙ্গা ইস্যুটা, এটা কেবলমাত্র বাংলাদেশ এবং রোহিঙ্গার মধ্যে সীমাবদ্ধ না। এটা যেহেতু একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়ে পড়েছে, জাতিসংঘের এই ইউএনএইচসিআর, অর্থাৎ শরণার্থী বিষয়ক যে সংস্থা ইউএনএইচসিআর, তারা এটার সঙ্গে দেখভাল করে। বাংলাদেশ সরকার তাকে নানা সময় টেকনিক্যাল সাপোর্ট দেয়, আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো তারা সাপোর্ট দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই রোহিঙ্গাদেরকে নিয়ে সবাই রাজনীতি করে এবং তাদেরকে নিরাপদ প্রত্যাবাসন, এই ইস্যুটা আমাদের এখানে রাজনীতিবিদদেরকে, আমি আপনাকে আরও স্পেসিফিক করে বলি, সেই সময়ে তাদেরকে সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য
যে রাজনৈতিক দাবি উঠেছিল, তারপরে সরকার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা রোহিঙ্গাদেরকে ভাষান্তরে নিয়ে গেছে এবং অনেকগুলো এর মধ্যে উত্থান পতন হয়েছে। কিন্তু তার বাইরে যে রাজনৈতিক দলগুলো গত প্রায় 10-12 বছরে, 12 বছর হচ্ছে তাই তো, 17 থেকে 17 থেকে হ্যাঁ মোটামুটি 9 বছর 9 বছর এই 9 বছরে আমাদের অন্য যে রাজনৈতিক দলগুলো তারা বিদেশিদের সাথে বহুবার বিভিন্ন বিষয়ে বসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার ইস্যু, উন্নয়ন ইস্যু, কিন্তু আপনি কারো আলোচনার এজেন্ডার মধ্যে দেখবেন না যারা বলেছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সহযোগিতাটা কি, রাজনৈতিক দলগুলো। অথচ এখানে যে স্টেক হোল্ডার যারা আছে, আপনি একমত হবেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চীন একটা বড় ভূমিকা রাখতে পারে, একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এখানে মালয়েশিয়ার একটা সুযোগ আছে। আমরা গত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বহু পলিটিক্যাল লিডার চীনে গেছেন, চীনের সাথে কথা বলেছেন, কিন্তু আমি কারো আলোচনার মধ্যে শুনিনি যে তারা চীনের ইস্যুটা সামনে নিয়ে এসেছেন। তারা মনে করেছেন এটা আগে শেখ হাসিনার এজেন্ডা ছিল, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, যেহেতু তিনি একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এরা ফেরত যাবে এবং এই দায়িত্বটা হচ্ছে ওই সরকারের। আজকের যে সরকারটার কথা বলছেন তারা স্বল্প সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, এটি একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আপনার যে গাইডলাইনটা থাকা দরকার আমি সেই গাইডলাইনটা দেখতে পাচ্ছি না। এবং আমি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন হলো বাংলাদেশের যতগুলো সংকট আছে সব থেকে বড় সংকটটার নাম রোহিঙ্গা ইস্যু। হ্যাঁ, আমি আপনার কাছে ফিরবো আবারও, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম, সরাসরি চলে যাচ্ছি আবারও আমার ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আসলে রোহিঙ্গা বোধহয় কোনো স্ট্যাটাস না, মানে রোহিঙ্গা, আমার কথা হলো যে বাংলাদেশে যে আশ্রয় দেওয়া হয়েছে রোহিঙ্গাদের, এদের তো আপনি মর্যাদা দিবেন, প্রত্যাবাসন করাবেন, যাই করেন না কেন, তাদের তো আপনার একটা স্ট্যাটাস দিতে হবে, মানে তাদের পরিচয়টা কি? এই পরিচয়টা আপনাকে প্রশ্ন রাখতেছি আমি, মানে এদেরকে কি আসলে মর্যাদা কি? তারা কি শরণার্থী নাকি শুধুই আশ্রয় প্রত্যাশী? তাদের অধিকার আসলে কতটা আছে? আপনার তো অধিকার থাকার জন্য শরণার্থী যেমন আন্তর্জাতিক একটা স্ট্যাটাস, এবং এই শরণার্থীর যে বিষয়টা আসছে এটা 1951 সালে জাতিসংঘে যে কনভেনশন হয়, 67 সালে সেটা প্রোটোকল হিসেবে সংশোধিত হয়, কিন্তু বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেনি। তা সত্ত্বেও 92 সালে কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছিল। বাট এটার যে ব্যাপকতা, এই 10-12 লক্ষ, এদের এখন পর্যন্ত অফিসিয়াল স্ট্যাটাসটা কি? ধন্যবাদ। শরণার্থী ইস্যুটা বেশ জটিল, তার সাথে আপনি রাজনীতি, ধর্ম, আবেগ, ইমোশন কোনো কিছু মেলাতে পারবেন না, এবং একটার সঙ্গে আর একটা সাংঘর্ষিক। আপনি খেয়াল করবেন যে পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশের মানুষের ধর্মের বন্ধনটা একই রকম, অথচ তার শরণার্থীকে তাড়িয়ে দেয়, পিটিয়ে তুলে দেয়, আফগান শরণার্থীকে চাবুক মেরে উঠায় দেয়, আবার আফগানিস্তান যখন সুযোগ পায় তাদের উপরে আক্রমণ করে। আপনার আয়লান কুর্দির কথা মনে আছে, চারিদিকে বন্দুক তাক করা কাদের? ধর্মীয়ভাবে যে বন্দুকওয়ালারা তারা সবাই তার কাছে থাকার কথা, আয়লান কুর্দিকে তার পরিবারকে সহযোগিতা করার কথা, কিন্তু কারো সহযোগিতা না পেয়ে তার পরিবার সাগরে ভাসলো। কেন ভাসলো? এই কারণে যে শরণার্থীকে সবাই অবজ্ঞা করে, তাদের ঝুঁকিপূর্ণ মনে করে এবং এক ধরনের বোঝা মনে করে। আমাদের এখানে যারা আছে, ওই যেটা বললাম, শরণার্থী ইস্যুটা বিশেষ করে আমাদের রোহিঙ্গা ইস্যুটা, এই ইস্যুটায় সাফার করছে আমরা, ভারত কিছুটা সাফার করছে এবং মালয়েশিয়া কিছুটা সাফার করছে, কিন্তু আমরা তাদের জন্য যে মর্যাদাপূর্ণ যে পরিবেশ সেটা নিশ্চিত করা যায়নি। কেন যায়নি? ওই যেটা বললাম যে আইনের কতগুলো বাধ্যবাধকতা আছে, কতগুলো ফাঁকফোকর আছে এবং ইন্টারন্যাশনাল কতগুলো কনভেনশন আছে। আন্তর্জাতিক সম্প্রদায় যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। তারা মনে করেছে আমার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে, এখন বাকি যেটা তুমি মোটামুটি এদেরকে রেখে দাও,
মাঝে মাঝে আমরা আসবো, কিছু টাকা পয়সা দিব, বাজার টাজার করার জন্য দিয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন হ্যাঁ, তাই হচ্ছে। ক্রমশই এবং কমতেছে সেটা, এটা কমে আসছে, কারণ তাদের যখন হয়ে গেছে। আমাকে এক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট সেখানে কাজ করেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলছিলেন বছর 3 আগে। তো অভিজ্ঞতা কি, তিনি আমাকে বললেন যে প্রথম যখন তারা আসে, আশ্রয় দেওয়া হয়, বলে যে আমরা যে মানে হিউম্যানিটেরিয়ান আসপেক্টে তাদের জন্য যে প্রজেক্টগুলো নেই, আমরা 1 লিটার পানি তার কাছে পৌঁছাতে আমাদের যখন প্রায় 700 টাকা খরচ হচ্ছিল, তখন আমরা আমাদের দাতাদেরকে যখন জানাই যে আমার খরচটা এই পর্যন্ত, কারণ যেহেতু ফান্ডিংটা তারা করবে, আমাদেরকে বলা হয় যে 600 টাকা কেন, যদি 1000 টাকাও প্রয়োজন হয় তারপরেও তাকে এই সাহায্যটা পৌঁছে দিতে হবে। আর ক্যাম্পের আশপাশে তাদের যে ধরনের উপকরণ সাপোর্ট করা হয়েছে, এবং আমাকে অনেকে বলেছে যে তাদের জন্য প্রথম দিকে যে ভোজ্য তেল ঢাকায় অভিজাত পরিবারগুলো অনেক সময় সে ভোজ্য তেল দিয়ে রান্না করতে পারে না, এখন হচ্ছে ক্রমশই সহযোগিতাটা কমিয়ে আনা। এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে যত ধরনের সাপোর্ট ছিল, আপনি জানেন যে এনজিওগুলো ক্রমশই সংকুচিত হয়ে গেছে, অন্যান্য জায়গায় কার্যক্রম, এবং প্রত্যেকেরই রোহিঙ্গা ক্যাম্পে কাজ আছে। কেন? কারণ হচ্ছে ফান্ডিংটা সেখানে চলে যায়। বাংলাদেশ এই জায়গাটায়, স্ট্যাটাসের যে জায়গাটা, বাংলাদেশ কি প্রপারলি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে পেরেছে? পারে নাই। তার ইন্টারনাল এই ধরনের একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার নিজস্ব ভূখণ্ডের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকার পরেও আপনার যে অন্তত কয়েকটা বেসিক জায়গায় যে ঐক্যমতটা দরকার, আমরা কি সেটি দেখাতে পেরেছি? আমাদের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিটার মধ্যে কি কোনো আপনি ঐক্য পান না? সুতরাং বাইরের যারা খেলোয়াড় তারা খেলছে। আপনি যথার্থ বলছেন, আমি আপনার কাছে আসবো। আসলে এটা তো আমাদের শুধু শেখ হাসিনার সমস্যা না, শুধু এই সরকারের সমস্যা না, এটা আমাদের সবার সমস্যা। সবার ঐক্যমত্য হওয়াটা আমরা পাই নাই ওভাবে। এখন আমি আরেকটা জায়গায় আসতেছি, আমি আসছি ব্যারিস্টার নাসরিন সুলতানা মীর আপনার কাছে। আমরা জানি যে এটার ভিতরে নাকি মাদকের ব্যবসা হয়, এটার ভিতরে অস্ত্রের মহড়া হয়। তো এটা এখানে যারা আছে, আরেকটা পাশাপাশি এইগুলো যেমন চলমান, আরেকটা ব্যাপার 17 সালে আমরা জানি অনেক প্রেগনেন্ট মহিলা এখানে আসছেন, যারা তাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমরা সংখ্যায় হয়তো এই মুহূর্তে জানি না, তখন আসার পর আমরা অল্প কিছুদিনের মধ্যে শুনছিলাম 210 জনের কথা। এখন নিঃসন্দেহে 10-20 হাজার হতে পারে, আমরা ঠিক জানি না। কিন্তু প্রশ্ন ছিল তো, আজকে তাদের বয়স 9 বছর, যেগুলো ওরা তো জানে এটা ওদের ল্যান্ড, ওদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? এইটা ওদের জন্মভূমি সেটা, নাকি ওরা এখানে উদ্বাস্তু সেটা? কি শিক্ষা দেওয়া হচ্ছে এটা যেমন একটা প্রশ্ন। ওরা যদি এটাকে মাদারল্যান্ড ফিল করে, তাহলে ভবিষ্যতে আমরা কোথায় যাব? আর